I extend my heartiest felicitation to the student belonging to English department, ranging from honors first year to master's final, and those belonging to HSC classes as well as degree pass course students are also being invited to attend my online session. Apart from these, students having non-major English of honors second year may also reap benefit from the lecture delivered by me. In this brief endeavor, I shall make effort to familiarize the students with a number of English uses with a view to have a good command of English language or a good grasp of English language. Multifarious or multidimensional usage is of utmost significance. If you become familiar with more and more English applications, it will play a very significant role in being competent in English to a large extent. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা একটু গুরুত্বের সাথে লক্ষ্য করবে। আমি ইংরেজি ভাষার কতিপয় গুরুত্বপূর্ণ প্রয়োগ লিখেছি। তোমরা জানো যে সাহিত্যের প্রকাশ হচ্ছে ভাষার মাধ্যমে, কাজেই ভাষা সম্পর্কে যথাযথ জ্ঞান ব্যতি রেখে সাহিত্যকে সার্থকভাবে ফুটিয়ে তোলা অসম্ভব ব্যাপার। তাছাড়া আমাদের দৈনন্দিন জীবনের কথোপকথন, লিখন, পঠন, শিক্ষণ এগুলোর ক্ষেত্রে তো শুদ্ধ ইংরেজি জানার প্রয়োজন রয়েছেই। পাশাপাশি তোমাকে যখন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা জব মার্কেটে প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে, সেক্ষেত্রেও ইংরেজি ভাষার উপর একটা ভালো দখল থাকার প্রয়োজন রয়েছে। তো আমার আজকের এই প্রয়াসটি যে তোমাদের জন্য খুব ব্যাপক ভূমিকা রাখবে এমনটি বলা যাবে না। এখানে সীমিত সংখ্যক ইংরেজির প্রয়োগ আমি তোমাদের বোঝার সুবিধার্থে ইংরেজি এবং বাংলা দুইয়ের মিশেল দিয়ে বললে বোধহয় ভালো হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে লক্ষ্য করো, আমি যদি বলি তারা একটি মামলা করবে, তো এখানে লক্ষ্য করবে যে তারা একটি মামলা করবে। মামলা করার ইংরেজি, মামলার ইংরেজি হলো কেস। তাহলে এটা হয়ে যাবে দে উইল ফাইল এ কেস। দে উইল ফাইল, FILE, দে উইল ফাইল এ কেস। ফাইল ছাড়াও দে উইল রেজিস্টার এ কেস, দে উইল ইনস্টিটিউট এ কেস ইত্যাদি ভিন্ন ভিন্ন ভাবেও বলা যেতে পারে, তবে বহুল ব্যবহৃত প্রয়োগটি হচ্ছে ফাইল। পুলিশ টিয়ার গ্যাস ছুড়লো, ইংরেজিটা হবে পুলিশ লবড টিয়ার গ্যাস শেলস বা টিয়ার গ্যাস ক্যানিস্টার। পুলিশ লবড, LOBBED, লবড টিয়ার গ্যাস শেলস অর টিয়ার গ্যাস ক্যানিস্টার্স। অপরাধীরা পালিয়ে বেড়াচ্ছে, দ্য ক্রিমিনালস আর অন দি রান। তাহলে তোমরা এখানে প্রয়োগটি মূলত লক্ষ্য করবে যে পালিয়ে বেড়াচ্ছে ক্ষেত্রে অন দি রান কথাটির প্রয়োগ রয়েছে, মানে দৌড়ের উপর আছে। দৌড়ের উপর মানে পালিয়ে বেড়াচ্ছে, এই বাংলাটি বলা যাবে। অপরাধীরা পালিয়ে বেড়াচ্ছে, দ্য ক্রিমিনালস আর অন দ্য রান। যদি কোনো জিনিসের মূল্য বেড়ে যায়, সেক্ষেত্রে ইংরেজি হবে প্রাইস কি করে, প্রাইস সোর করে, প্রাইস শট আপ করে। তুমি যদি বলো যে এই পণ্যটির দাম বেড়ে গেছে, the price of this commodity has shot up, SHOT, shot, UP up। তাছাড়া বলা যেতে পারে the price of this commodity has soared, SOARED, soared দিয়ে বলা যেতে পারে, shot up দিয়ে বলা যেতে পারে। আর যদি খুব অতিমাত্রায় বেড়ে যায়, সেক্ষেত্রে একটি চমৎকার একটি প্রয়োগ আছে, স্কাই রকেটকে ভার্ব করব আমরা। যেমন যদি বলি এই পণ্যটির দাম একেবারে গগনচুম্বী হয়ে গেছে, খুব বেশি রকমে বেড়ে গেছে, সেক্ষেত্রে তোমরা বলতে পারো দ্য প্রাইস অফ দিস কমোডিটি হ্যাজ স্কাই রকেটেড, দ্য প্রাইস অফ দিস কমোডিটি হ্যাজ স্কাই রকেটেড।
পরেরটি তোমরা লক্ষ্য করবে, আমরা জানি যে বিভিন্ন দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় অনেক সময়। চুক্তির ইংরেজিগুলো জেনে নেবে। চুক্তির ইংরেজি অ্যাগ্রিমেন্ট, অ্যাকর্ড, ডিল, প্যাক্ট ইত্যাদি। আমি কয়েকটি ইংরেজি, কোভেন্যান্ট একটা আছে, কয়েকটি বলে ফেলেছি, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো বেশি কাজে লাগে। প্যাক্ট, অ্যাকর্ড, অ্যাগ্রিমেন্ট, ডিল এই জাতীয়। তো আমি যদি বলি দুদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আমি প্যাসিভ ভয়েসে বলেছি, এজন্য হ্যাজ হ্যাভের সাথে বিন যুক্ত করতে হবে। দ্যান অ্যান এগ্রিমেন্ট হ্যাজ বিন সাইন্ড বিটুইন দ্য টু কান্ট্রিজ, এটা তোমরা জানো। তো এই সাইন্ড না বলে আমি একটু উন্নত ইংরেজিতে যদি বলি, আমরা ইনক মানে জানি কালি, তো চুক্তি স্বাক্ষর করতে গেলে কালির মাধ্যমে যদি লেখা হয়, তো এটা একটা নান্দনিক ব্যবহার ভাষার। আমি বলতে পারি যে an agreement has been inked, INKED, an agreement has been inked between the two countries. এরপর যদি বলি যে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল, এটা আমি তিন ভাবে তোমাদেরকে শেখাবো। তাকে গুলি করে হত্যা করা হয়েছিল, he was gunned down। আমরা জানি গান মানে বন্দুক, তাহলে বন্দুকের গুলি, তো এখানে গানকেই ভার্ব হিসেবে ব্যবহার করলাম। গান যদিও নাউনে ব্যবহৃত হয় মূলত, এখানে একটু ব্যতিক্রমী ব্যবহার, যে হি ওয়াজ গানড ডাউন, পাস্ট পার্টিসিপলে GUEED। আরেকটি বহুল ব্যবহৃত প্রয়োগ হলো যে হি ওয়াজ শট ডেড, তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। হি ওয়াজ শট, শুট মানে গুলি করা, পাস্ট পার্টিসিপলে SHOT, তাহলে হি ওয়াজ শট ডেড। আবার আমি আরেকভাবে বলতে পারি, হি ওয়াজ শট টু ডেথ, TO2 ডেথ, DEATH। হি ওয়াজ শট ডেড, হি ওয়াজ শট টু ডেথ, এভাবেও বলা যাবে। একটি নোটিশ দেয়া হয়েছে, এ নোটিশ হ্যাজ বিন সার্ভড। তাহলে তোমরা লক্ষ্য করেছো আশা করছি যে নোটিশ দেয়া, এ নোটিশ হ্যাজ বিন, এখানে বিশেষ ক্ষেত্রে হয়তো ইস্যু হতে পারে, এখানে সার্ভ দিয়ে বলাটাই উচিত। একটি নোটিশ দেয়া হয়েছে, এ নোটিশ হ্যাজ বিন সার্ভড, SERVED। তাহলে যদি বলি যে তারা একটি মিটিং করবে, এখানে কিন্তু দে উইল ডু দিয়ে বললে চলবে না, বলতে হবে দে উইল হোল্ড এ মিটিং। তারা একটি মিটিং করবে, তারা একটি সেমিনার করবে, অনুরূপভাবে দে উইল হোল্ড এ সেমিনার। তারা একটি সম্মেলন করবে, দে উইল হোল্ড এ কনফারেন্স। আচ্ছা, কমিটি গঠন সম্বন্ধে লক্ষ্য করো, তারা একটি কমিটি গঠন করবে, দে উইল ফর্ম এ কমিটি, অথবা দে উইল ইনস্টিটিউট এ কমিটি। তো কমিটির ক্ষেত্রে সাধারণত প্যাসিভেই নোটিসের লেখার ক্ষেত্রে লেখা হয়ে থাকে। তাহলে একটি কমিটি গঠন করা হয়েছে, প্যাসিভ ফর্মে বিন চলে আসবে, এ কমিটি হ্যাজ বিন ফর্মড, FORMED, অথবা এ কমিটি হ্যাজ বিন ইনস্টিটিউটেড, এ কমিটি হ্যাজ বিন ফর্মড, অথবা এ কমিটি হ্যাজ বিন ইনস্টিটিউটেড। তারা অগ্রাধিকার ভিত্তিতে কাজটি করবে, মানে এই কাজটিকে অগ্রাধিকার দেবে, গুরুত্বের সাথে করবে, আগে ভাগে অগ্রাধিকার দিয়ে করবে। তারা অগ্রাধিকার ভিত্তিতে কাজটি করবে, দে উইল ডু দ্য ওয়ার্ক অন প্রায়োরিটি বেসিস। তারা অগ্রাধিকার ভিত্তিতে কাজটি করবে, ইংরেজিটা হলো দে উইল ডু দ্য ওয়ার্ক অন প্রায়োরিটি বেসিস, দে উইল ডু দ্য ওয়ার্ক অন প্রায়োরিটি বেসিস। তোমরা নির্দলীয় কেয়ারটেকার গভর্নমেন্ট কথাটা শুনেছো, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। এখানে এটার ইংরেজিটা জেনে নাও, নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট। যদি বলি দে ফর্মড নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিল। তাহলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ইংরেজি হলো নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট। উইথ রিগার্ড টু মানে সম্বন্ধে, যেমন আমি বিষয়টার তাৎপর্য সম্বন্ধে কিছুই জানি না, আমি বিষয়টির তাৎপর্য সম্পর্কে কিছুই জানি না, I know nothing with regard to the significance of the matter। অবশ্য রিগার্ডিং মানে সম্বন্ধে, তোমরা জানো যে I know nothing, আমি কিছুই জানি না, রিগার্ডিং দি ম্যাটার, বিষয়টি সম্বন্ধে। আবার সম্বন্ধের আরেকটি ইংরেজি তোমরা জানলে যে উইথ রিগার্ড টু। কখনো তোমরা যদি ইন রিগার্ড টু দেখে থাকো, সেটিও ইংরেজি ভাষার ব্যবহারের মধ্যে আছে, তবে বেশি ব্যবহৃত হয় উইথ রিগার্ড টু, তার চেয়েও হয়তো রিগার্ডিং বেশি ব্যবহৃত হয়, তবে ক্ষেত্র অনুযায়ী যেখানে যেভাবে মানানসই সেভাবে সেটা ব্যবহার করবে। তিনি তার
রাগ ব্যক্ত করলেন। হি ভেন্টেড হিজ অ্যাঙ্গার, ভেন্ট মানে প্রকাশ করা, আরেকটি ফ্রেজের মাধ্যমে গিভ ভেন্ট টু, তাহলে পাস্ট ফর্মে বলতে হবে হি গেভ ভেন্ট টু হিজ অ্যাঙ্গার, তিনি তার ক্রোধ বা রাগ প্রকাশ করেছিলেন। তাহলে হি ভেন্টেড হিজ অ্যাঙ্গার অথবা হি গেভ ভেন্ট টু হিজ অ্যাঙ্গার। উৎপাদন থেমে গেছে, এই কথাটির ইংরেজি হলো প্রোডাকশন হ্যাজ কাম টু এ হল্ট। তোমরা হল্টকে ভার্বে হয়তো পেয়েছো, হল্ট ভার্বও হতে পারে, নাউনও হতে পারে। উৎপাদন থেমে গেছে, ইংরেজিটি বলবে প্রোডাকশন হ্যাজ কাম টু এ হল্ট। আমি যানজটে আটকা পড়েছিলাম, আমি যানজটে আটকা পড়েছিলাম, প্যাসিভ ভয়েস, তাহলে আই ওয়াজ স্টাক, STUCK, আই ওয়াজ স্টাক ইন এ ট্রাফিক জ্যাম। আমি যানজটে আটকা পড়েছিলাম, আই ওয়াজ স্টাক ইন এ ট্রাফিক জ্যাম। তো এই যানজটের আরো কয়েকটি ইংরেজি মনে রাখো, ট্রাফিক জ্যাম ছাড়াও ট্রাফিক কনজেশন, ট্রাফিক ক্যাওয়াজ, CHOS, যানজটের ক্ষেত্রে মানে যে যানবাহন নিয়ে যখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এলোমেলো ভাবে পার্কিং করা, ট্রাফিক ক্যাওস বলা যেতে পারে। আবার ট্রাফিক টেইল ব্যাক বলে একটা কথা আছে, সেটাও হলো যে একটার পেছনে আরেকটা গাড়ি সারিবদ্ধভাবে দীর্ঘ পথ এরকম চলছে, এক্ষেত্রে ব্যবহারটি করা যাবে ট্রাফিক টেইল ব্যাক। আরেকটি যানজটের আরেকটি ইংরেজি তোমরা জানবে ট্রাফিক গ্রিড লক। তাহলে আমি কয়েকটি ইংরেজি ইতোমধ্যেই বলে ফেলেছি। ট্রাফিক জ্যাম তো তোমরা আশা করি ব্যবহার করেই থাকো। ট্রাফিক জ্যাম ছাড়াও ট্রাফিক কনজেশন, ট্রাফিক গ্রিড লক, ট্রাফিক টেইল ব্যাক, ট্রাফিক ক্যাওস, ক্ষেত্রভেদে যেখানে যেটি প্রযোজ্য সেভাবে ব্যবহার করবে। গাড়িতে যাত্রী তোলা এবং গাড়ি থেকে যাত্রী নামিয়ে দেয়া, সেক্ষেত্রে তোমরা কি বলবে যে তারা যাত্রী তুললো, দে পিকড আপ প্যাসেঞ্জার্স, আর তারা যাত্রী নামিয়ে দিল, দে ড্রপড অফ, DROPPED, ড্রপড অফ প্যাসেঞ্জার্স। তাহলে পিক আপ মানে তোলা, আর ড্রপ অফ, OFF, ড্রপ অফ মানে নামিয়ে দেয়া যানবাহন থেকে, সেক্ষেত্রে বলা যেতে পারে। আর যানবাহনে ওঠা তো তোমরা জানো, সে একটি বাসে উঠবে, হি উইল গেট ইনটু এ বাস, সে একটি বাসে উঠবে, হি উইল বোর্ড এ বাস, যানবাহনে ওঠা বোর্ডকে ভার্ব করে BOARD, হি উইল বোর্ড এ বাস, হি উইল গেট ইনটু এ বাস, এভাবে বলা যেতে পারে। তহবিল সংগ্রহের জন্য যে অনুষ্ঠান আয়োজন করা হয় সেটাকে তুমি বলতে পারো ফান্ড রেইজিং ইভেন্ট। যেমন তারা একটি তহবিল উত্তোলন, তহবিল সংগ্রহের একটা অনুষ্ঠান আয়োজন করেছিল, দে অ্যারেঞ্জড, আয়োজন করেছিল, দে অ্যারেঞ্জড এ ফান্ড রেইজিং ইভেন্ট। ফান্ড রেইজিং কথাটা মনে রাখবে। আরেকটি মজার প্রয়োগ হলো যে যানবাহন রাস্তা, এই রাস্তা দিয়ে চলছে, তো যানবাহন চলার একটা ইংরেজি, ট্রাফিক তো মুভ করে, মুভ করা ছাড়াও একটু উন্নত ইংরেজি প্লাই, PLY। তাহলে বলবে যে ভেহিকেলস, ভেহিকেল মানে যানবাহন, ভেহিকেলস আর প্লাইং দি রোড। তোমার মনে হতে পারে যে প্লাইং এর পরে অন কোথায় গেল, অ্যালং কোথায় গেল, তো এটা একটা উন্নত ব্যবহার বলা যায়, যে প্রিপজিশন ছাড়াই বলা যাবে যে যানবাহনগুলো রাস্তা দিয়ে চলছে, ভেহিকেলস আর প্লাইং দি রোড। প্লাইং অন বা ইন বা এই জাতীয় কিছু নেওয়ার দরকার নেই, আমরা বলছি ভেহিকেলস আর প্লাইং দিস রোড, যদি এই রাস্তা বলা থাকে দিস রোড। তারপর সে একটি প্রত্যন্ত এলাকায় বাস করে, আমরা বাংলায় অনেক ক্ষেত্রে অজপাড়াগা বলি, প্রত্যন্ত এলাকা আমরা যেখানে কমিউনিকেশন ব্যবস্থা ডেভেলপড নয়, অথবা শহর বন্দর থেকে অনেক দূরে, যেখানে যাতায়াতটা একটু দুঃসাধ্য, এই জাতীয় ক্ষেত্রে। তো প্রত্যন্ত এলাকা তুমি বলতে পারো, তোমরা বলতে পারো ফার ফ্লাং এরিয়া, হি লিভস ইন এ, ফার, FAR, ফার একটু হাইপেনেট করবে, হাইপেনের পরে ফ্লাং, FLUNG, হি লিভস ইন এ ফার ফ্লাং এরিয়া, সে একটা প্রত্যন্ত এলাকায় বা অজপাড়া গায়ে এরকম জায়গায় বাস করে। এটি অন্যভাবে রিমোট এরিয়া বলা যেতে পারে, ক্ষেত্রভেদে পেরিফেরাল এরিয়া, এটিও ব্যবহার করা যাবে আশা করছি। এরপর তোমাদের যে ব্যবহারটি সম্বন্ধে বলবো, যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, এটার ইংরেজি হলো দে ওয়্যার ইউনাইটেড ইন ওয়েডলক। তোমরা জানো ওয়েডিং কথাটির সাথে তোমরা পরিচিত, ওয়েডলক, WEDLOCK, দে ওয়্যার ইউনাইটেড ইন ওয়েডলক। আর তারা তাদের কন্যাকে বিবাহ দেবে, বিবাহ দেওয়ার ইংরেজি ম্যারি শব্দের পর একটা OFF অফ নিতে হবে, তাহলে তারা তাদের কন্যাকে বিবাহ দেবে, দে উইল ম্যারি অফ দেয়ার ডটার।
ও ডাবল এফ অফ, এটি অপ্রতিহত গতিতে চলতে থাকবে। এটা যদি বলতে চাও ইংরেজি বলা হয় হলো ইট উইল গো অন আনঅ্যাবেটেড, মানে প্রশমিত না হয়ে যেভাবে চলছে সেই সজীবতা নিয়ে অথবা উদ্যম নিয়ে চলতে থাকবে। ইট উইল গো অন আনঅ্যাবেটেড। যদি বলি এটি আমার দৃষ্টিসীমার বাইরে, যেমন কখনো কখনো কুয়াশাজনিত কারণে নদীর এপার থেকে ওপার দৃষ্টিসীমার বাইরে চলে যায়, আবার কোনো কিছু এমনিতেই স্বাভাবিক ভিশনের সময়ও দেখা যাচ্ছে যে দূরের কিছু আমরা দেখতে পাই না। তো এটি আমার দৃষ্টিসীমার বাইরে। ইট ইজ বিয়ন্ড দ্য রেঞ্জ অফ মাই ভিজিবিলিটি। ইট ইজ বিয়ন্ড দ্য রেঞ্জ অফ মাই ভিজিবিলিটি। নদীটির পানি বেড়েছে। নদীটির পানি বেড়েছে, এটি একটু কঠিন ইংরেজিটা, ভালো মতো লক্ষ্য করবে এবং আশা করি বোঝা যাবে। দ্য ওয়াটার লেভেল অফ দ্য রিভার, ওয়াটার লেভেল পানি সীমা বা জলসীমা, দ্য ওয়াটার লেভেল অফ দ্য রিভার হ্যাজ রেজিস্টার্ড রাইজ। এখানে রাইজ যদিও অনেক ক্ষেত্রে ভার্বে ব্যবহার, এখানে রাইজ নাউনে নেওয়া হলো, রেজিস্টার কথাটাকে ভার্বে নেওয়া হলো। তাহলে নদীর পানি জলসীমা বা নদীর জলসীমা বা নদীর পানির যে সীমা সেটা বেড়েছে। দ্য ওয়াটার লেভেল অফ দ্য রিভার হ্যাজ রেজিস্টার্ড রাইজ। একটু কঠিন হয়ে গেল, তোমাদের একটু সহজ ইংরেজিতে ব্যাপারটা বলি, সেটিও আশা করছি যে প্রয়োগ হিসেবে নান্দনিক হবে, ব্যবহার উপযোগী হবে। দ্য রিভার হ্যাজ সোলেন, SWOLLEN, দ্য রিভার হ্যাজ সোলেন। সোয়েল মানে স্ফীত হওয়া, স্ফীত হওয়া মানে ফুলে ফেপে ওঠা, বেড়ে ওঠা আর কি। তো নদীর পানি বেড়েছে, দ্য রিভার হ্যাজ সোলেন। আর আগেরটি বলেছি, দ্য ওয়াটার লেভেল অফ দ্য রিভার has registered rise. So dear students, I have dealt with a number of English applications. English usage has been dealt with, and I think that if you listen to my lecture with rapt attention and try to grasp these applications of English, these applied uses of English, I think that your language capability will increase to some extent. So you are being asked to listen to this particular lecture time and again, so that you can have a good command with regard to these uses. And I think that you will have to cultivate the habit of learning more and more vocabulary as well as uses. I extend my thanks to all of you once again. With these few words, I am going to wrap up today's session. I extend my thanks to all of you. Thank you.